সেনাপ্রধান শুধু বলছে যে বাংলাদেশে 35 থেকে 45% ভোটের অংশীদার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এই ভোটারগুলো কি হবে? যদি আওয়ামী লীগ নির্বাচনে না থাকে তাহলে সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না, এটা তো শুধুমাত্র সেনাপ্রধানের বক্তব্য না, এটা পুরো পৃথিবীর বক্তব্য, এটা আন্তর্জাতিক মহলের বক্তব্য। এত বড় একটা রাজনৈতিক দল, এই দল ছাড়া কিভাবে এরা চিন্তা করে যে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আর সেই নির্বাচন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে? এরা কিভাবে এটা চিন্তা করে? এরা যখন হাসিনাকে স্বৈরাচার বলে, যখন বলে যে শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তখন শেখ হাসিনার এই আচরণগুলোকে নিয়েই তো এরা শেখ হাসিনাকে স্বৈরাচার টেক দেয়। তা আজকে যখন তারাও সেম আচরণ করতেছে, তাদেরকে তাহলে কেন কোন বিবেচনায় স্বৈরাচার বলা হবে না? এটাও তো একটা বড় প্রশ্ন। খেলা হবে, এবার ঠিকই খেলা হবে। তোরা তোদের হাসনা, তোদের সার্জিস, তোদের নাহি, তোদের রাসিদ মহিউদ্দিন সব নিয়ে আয়। ধানমন্ডি 32 থেকে মিছিল বের হবে, সারা বাংলাদেশে ঘরে ঘরে দুর্গ করে তুলো। সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিকরা প্রস্তুত থাকো। বাংলাদেশে শোডাউন হবে। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। শিবির হিজবুতি তোরা পারলে থাকা। আজ সারা বাংলাদেশের মানুষ জাগবে এবং 32 নম্বর থেকে মিছিল বের হবে, পারলে তোরা স্বাধীনতা বিরোধীরা। হিরো হতে গিয়ে জিরোর খাতায় নাম লেখানোর পথে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শুধু সেনাবাহিনীর তোপ নয়, খোদ দলের মধ্যে কোন ঠাসা হয়ে পড়েছে হাসনাত। একে একে হাত ছেড়ে দিচ্ছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগীরা। বিপদে পড়া ডক্টর ইউনূসের সরকারও খুঁজছে পরিত্রাণের উপায়। দফায় দফায় সেনা সদরে বৈঠক করে সেনাবাহিনীর ক্রোধ প্রশমিত করার চেষ্টা করেছে সরকারের কয়েকজন উপদেষ্টা। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তারেক রহমান কি বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, তারেক রহমানের বক্তব্য। তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না। বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবে। আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন, আরো অনেক কিছু বোঝার বাকি আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে 101 বার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি কোন দিকে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। তারেক রহমান কি বলছেন ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, তারেক রহমানের বক্তব্য। তারপরেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছেন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক হবে না। মির্জা ফখরুল দুটোই বলতে গেলে মানে 10 নম্বর বিপদ সংকেত। কেন, কোন পরিস্থিতি হলে একটা দলের প্রধান দুইজন তারেক রহমান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেনাবাহিনীকে নিয়ে যে নানা রকম বিতর্ক করা, জনগণের মুখোমুখি করা, তাদেরকে মানে প্রশ্নের মুখে ঠেলে দিয়ে এক ধরনের যেটা বলছেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে। এটা কিছুদিন থেকে খুব জোরে সোরে চলছে। সরাসরি সেনাপ্রধানকে নিয়ে তার বাংলাদেশের প্রতি তার যে ইন্টিগ্রিটি এবং তার নিরপেক্ষতা নিয়ে তাকে কোনো দলের শিবিরে ঠেলে দেয়া, কোনো দেশের তিনি পারপাস সার্ভ করছেন, এই কথাগুলো বলে এমন একটা পরিস্থিতি। শুধু তাই না, টকশো করে, আনুষ্ঠানিকভাবে টকশো করে একেবারে সেটা লাইভ প্রচার করে বিভিন্ন ডকুমেন্ট উপস্থাপন করে বলা হচ্ছে যে দেশে জরুরি অবস্থা জারি করা হবে। আজকে সকাল থেকেই সারাদিন এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নানা রকম প্রতিক্রিয়া, নানা রকম গুঞ্জন, যার ফলে স্বরাষ্ট্র সচিব আনুষ্ঠানিকভাবে বলছেন যে দেশের জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তো দর্শক বুঝতে পারছেন যে খেলাধুলা কেমন, এবং সেটি
ওই প্রথম হাসনাত আব্দুল্লাহ যখন কি একটি স্ট্যাটাস দেয় এবং দলের সঙ্গেও আলাপ করেনি, সম্ভবত নাহিদ ইসলাম বা অন্যান্য নেতারাও একেবারেই তারা জানেন না, তিনি এবং সার্জিস আলম সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন তাদেরই আগ্রহে। তারপর ফিরে এসে এমন একটি বয়ান তারা দিয়েছেন বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, যে ভারতের যেই পরিকল্পনা সেটি বাস্তবায়ন করছে সেনাপ্রধান, যে রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করছে। কোন প্রেক্ষাপটে আওয়ামী লীগের কারা নির্বাচনে অংশ নিলে ভালো হবে না হবে, জাস্ট এটা একেবারে ইনফরমাল আলোচনা। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সেনা কমান্ড অফিস, অর্থাৎ সেনাপ্রধান যেখানে অফিসে বসেন সেখানে। তারা যে সেনা প্রধানের বাসভবনে যে হাজির হন, তারপরও তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন, কিছু কথা বলেছেন যে আমার যে মানে চাকরি জীবনের অভিজ্ঞতার বয়স, তোমাদের মানে বয়সও তেমন না, এসব সবগুলো কথা ইনফরমাল। কিন্তু এটাকে একেবারে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ডেকে নিয়ে এমন প্রস্তাব দেওয়া হয়েছে, তেমন প্রস্তাব দিয়েছে, এই সমস্ত কথা বলার চেষ্টা করা হয়েছে। তারপর সার্জিস আলম এটা ব্যাখ্যায় বলেছে না, বিষয়টা তেমন না। কিন্তু আলোচনা তো থেমে থাকেনি। বাংলাদেশের এই আলোচনাটা একেবারে সুদূর আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং সাথে সাথেই তারা সক্রিয় হয় এবং সেনাপ্রধান আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছে, ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে, এইভাবে তাকে একটা বিতর্কিত করার আপ্রাণ চেষ্টা করা হয়, যাতে সেনাবাহিনীর ভেতরে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। যার প্রেক্ষিতে আজকে অবস্থা এমন যে স্বয়ং তারেক রহমান আজকে বক্তব্য দিতে বাধ্য হচ্ছে, যে সেনাবাহিনীকে তিনি প্রথমেই যে কথা বলছেন যে ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ যাতে সেনাবাহিনীর এই যে উদ্যোগ বা প্রচেষ্টা, এটাকে একেবারে স্টাবলিশ করে জনগণের মুখোমুখি করে একটা নতুন পরিস্থিতি তৈরি করা এবং সেই রাষ্ট্রপতিকে অপসারণ, সেনা প্রধানকে বাতিল করা, মানে এমন একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক যাতে আর যাই হোক না কেন, যাতে নির্বাচনের মধ্য দিয়ে একটা রেগুলার গভর্নমেন্ট আসুক, সেটা যাতে সুদূর পরাহত হয়। যখন নাকি ঐক্যমত্য কমিশন তারা দলগুলোর কাছ থেকে সংস্কার বিষয়ক প্রস্তাবনা বা মতামত গ্রহণ করছে, তখন আরেকদিকে এই পরিকল্পনা চলছে। হয়তো এমনটা হতে পারে যে সরকার হয়তো মনে করছে যে একটা রেগুলার গভর্নমেন্ট আনার জন্য একটা নির্বাচনের তারিখ ঘোষণা তারা করবেন। ঠিক সেরকম সময় এইসব মানে ধোয়া তুলে একটা পরিস্থিতি তৈরি করা, যেটা খুবই বিপজ্জনক অবস্থার দিকে যাবে, তেমনটাই আশঙ্কা করছেন মির্জা ফখরুলও বলছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অরক্ষিত করার ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীকে বিতর্কিত করা মঙ্গলজনক নয়। খুবই মানে একটা আশার আলো ব্যঞ্জক ব্যাপার যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল সরাসরি বক্তব্য দিয়ে, সেই দলের এখন কর্মরত দুই প্রধান ব্যক্তি আলাদা আলাদাভাবে সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়ে দেশের যেই সম্ভাব্য বিপদ, সেই বিপদ ঠেকানোর একটা উদ্যোগ আশা করা যায়, যে এর ফলে মানুষ বিভ্রান্ত হবে না এবং মানুষ বিএনপির মতন দায়িত্বশীল একটি রাজনৈতিক দলের বক্তব্যকে অনুসরণ করবে এবং যাতে দেশে স্থিতিশীলতা রক্ষা হয় তেমন কার্যক্রমই নেবে। এবং নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূসও বুঝতে পারবেন যে আসলে দায়িত্বশীল রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করেই তার পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। হয়তো সেটি তিনি ইতিমধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বরাবরই বিস্ফোরক মন্তব্য করে আল্লাহ জিয়াউর রহমানের ব্যাপারে একটা করে বসছে, এবার হাসনাতের ইস্যুতে একটা করে বসছে। তো হাসনাতের ইস্যুতে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, হাসনাতকে কি বহিষ্কার করা হবে, সাময়িক পানিশমেন্ট দেওয়া হবে? যেহেতু নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন হাসনাতের এই কাজটা শিষ্টাচার বহির্ভূত। বিএনপি কি জিনিস আমার মনে হয় যে আমাদের যারা এনসিপির জাতীয় নাগরিক পার্টির নেতারা আছেন তারা অল্প কয়েকদিনের মধ্যে এটা বুঝা যাবেন।
আর ইতিমধ্যে অনেক কিছু বুঝা গেছেন, আরো অনেক কিছু বোঝার বাকি আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করার আগে 101 বার চিন্তা করা দরকার ছিল যেটার পরিণতি কোন দিকে যাবে। আপনি দলটির একদম যিনি প্রধান আছেন তাকে নিয়ে একটা মন্তব্য করার পরে, বা ওই একটা ছাত্র দলের ব্যানার ধরার জন্য 6 জন লোক ছিল না, বেগম খালেদা জিয়া আজকে মুক্ত বাতাসে ঘুরতেছে এদের জন্যই, তারপর হচ্ছে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, এরা এসে কথা বলে। এই যে বক্তব্যগুলা আপনারা দিচ্ছেন, স্বাভাবিকভাবে মুখে মুখে বিএনপি নেতারা যত সুন্দর কথা হোক, অন্তরে প্রতিদিন 3-4 বার এরকম আদর করে। মনে রাখেন, সময়ের পরিবর্তনে বসবেন। আমি দেখছি আমার কলেজ জীবনে, এত হালকা নিয়েন না। আচ্ছা, যাই হোক, এখন যেই সরকারটা বসে আছে এটা কিন্তু জাতীয় নাগরিক পার্টিরই ভার্সন, তাই না? তাদের যাবতীয় চাওয়া পাওয়া সরকার দিয়ে পূরণের চেষ্টা চলে। এদের একটা প্রধান চাওয়া ছিল 24-কে 71-এর কাছাকাছি নিয়ে একটা জায়গায় রাখা। কেন? কারণ লাভ কি হবে? এই যে ধরেন বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা, সালাম, সেলুট, ফোন, বিভিন্ন কিছু দেখছেন, এগুলা হবে। যারা মানে আজীবন একটা দাম পাবেন এরকম, মানে 1971-এর যেই মুক্তিযুদ্ধ আর 24-কে নিয়ে এরা গোলায় ফেলতেছে। আর এই গোলানোর কাজটা করতেছে কারা? যারা রাষ্ট্রের 7 মাস সময় ধরে টাকা পয়সা খাইয়া সংস্কারের জন্য কাজ করছেন, তারা সংস্কার কমিশন মানে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সংক্রান্ত আপনার যেই বেশ কিছু জিনিস প্রকাশ হয়েছে সেখানে গিয়ে বিএনপি তাদের রিয়েকশন দিছে। এখানে মেইন রিয়েকশন কোনটা? বাংলাদেশ রাষ্ট্রের নাম পরিবর্তন। এটাও এনসিপির নেতাদের চাওয়া, যে মাহফুজ, তারপর হচ্ছে এই আসিফরা, তাদের সবারই চাওয়া বাংলাদেশের রাষ্ট্র নাম জনগণতান্ত্রিক এরকম দিয়ে আসবে। কিন্তু বিএনপি মনে করছে এটা দরকার নাই। দেশের মানুষ একটা সিস্টেমে, বাংলাদেশের একটা নামে অভ্যস্ত। হঠাৎ করে নাম যত সুন্দরই হোক, ধরেন আমার নাম নাইম, এখন আমার নাম কেউ দিল মেসার শহীদুদ্দিন নাইম অথবা নাইম খিয়াদম্যান, নাইম ব্যাটম্যান, জবি হ্যাঁ একটা কিছু দিল, ভাল লাগবে? আমার ভাল লাগবে না, আপনারও লাগবে না। আপনার নাম আবুল হইলেও আব্বা আম্মা আবুল রাখছে, জনগণ আপনার আবুল চিনে, আপনি এটাতে খুশি, রাইট? বিএনপি মনে করছে যে এই জায়গায় এটা দরকার নাই, এটা অপ্রয়োজনীয়। নাম্বার 1। নাম্বার 2, 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 2024-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসার যে বিষয়টা সামনে আসছে, এটা নিয়ে বিএনপি দ্বিমত প্রকাশ করছেন। দলটির স্থায়ী কমিটির সদস্যরা গতকালকে নানান বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে আমরা দেখছি যে আপনার সালাউদ্দিন বলছেন 5টি সংস্কার কমিশনের প্রতিবেদনের উপর তারা যে স্প্রেডশিট আমাদের দিয়েছিলেন তার উপর আমরা বিএনপি থেকে মতামত দিয়েছি। তো ওনার বক্তব্য কি? যে প্রশাসন, দুদক, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, আর এখানে আরেকটা দিয়েছেন তারা সংবিধান সংস্কার। আমি সংবিধান সংস্কার ইস্যুটা আনি, এটাও ছাত্রদের খুব একটা ইচ্ছা, গণপরিষদ নির্বাচন। এখন বেসিক্যালি দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।